ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির টিকিটে দাঁড়াবেন। মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন মানে এত পানি গড়ানোর পর এই যে এ দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই, জনমানসে এদের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা সম্মান স্নেহ কিছু আর অবশিষ্ট নাই, আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ, তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই, এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলেই এদেরও বিএনপির টিকিটে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে ইউনূস সরকারে একটা বড় পরিবর্তন সূচিত হয়েছে বুধবারে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলম এই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের মাধ্যমে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তফসিল ঘোষণা হওয়া মাত্র এই দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হবে। এর ফলে ইউনূস সরকারে ছাত্রদের আর কোনো প্রতিনিধিত্ব থাকছে না। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলম যখন 15 মাস পরে পদত্যাগ করছেন, তখন নিশ্চিতভাবেই আপনারা অনেকেই আমার সঙ্গে একমত হবেন যে 15 মাস আগে 2024-এর আগস্টে যে আশাবাদ, যে নতুন বাংলাদেশের স্বপ্ন এদের হাত ধরে হয়তো সফল হবে, একটা নতুন রাজনীতির দিকে এরা নিয়ে যাবেন, এমন একটা প্রত্যাশা বাংলাদেশের একটা বিরাট অংশের মানুষ করেছিলেন, সে প্রত্যাশায় একেবারে গুড়ে বালি হয়েছে। মানে কেউ এখন আর বিশ্বাস করেন না যে 2024-এর নেতৃত্ব দানকারী ছাত্ররা মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা নাহিদ ইসলামেরা বাংলাদেশে কোনো নতুন রাজনীতির সূচনা করার চেষ্টা করেছেন 15 মাসে, কিংবা তারা কোনো নতুন রাজনীতির সূচনা করতে যাবেন। কাজেই এই উপদেষ্টাদের পদত্যাগ সেটা বাংলাদেশের রাজনীতির জন্য কি কারণে গুরুত্বপূর্ণ, এরপরেও সেক্ষেত্রে আমার বিশ্লেষণে প্রথম গুরুত্বের বিষয়টি হচ্ছে, মনোযোগে আনবার মতো বিষয়টি হচ্ছে এই যে ইউনূস সরকারের তাহলে আর বৈধতা থাকে কিনা। কারণ মনে রাখবেন 8ই আগস্ট যখন ইউনূস সরকার গঠিত হলো, তখন বলা হয়েছিল যে ছাত্রদের সঙ্গে আলাপের মাধ্যমে সেনাপ্রধান এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের পছন্দ। এবং এরপর জানুয়ারি মাস থেকে বিএনপি যখন বারবার দাবি তুলতে থাকলো, প্রথম বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি বললেন যে এই ছাত্রনেতারা যদি এখন রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদের আর সরকারে থাকা ঠিক হবে না, কারণ তাহলে সরকারটি, ইউনূস সরকারটি নিরপেক্ষতা হারাবে। তখন যিনি তথ্য সম্প্রচার মন্ত্রী ছিলেন নাহিদ ইসলাম, তিনি বিবিসি বাংলাকে এর প্রতিক্রিয়ায় বলেছিলেন এবং বড় একটা ফেসবুক স্ট্যাটাসও দিয়েছিলেন যে 1-11 সরকারের সঙ্গে ইউনূস সরকারের সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে যে এখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, মানে অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী পক্ষ এই সরকারে আছে বলে এটা আসলে অভ্যুত্থান পরবর্তী সরকার, অভ্যুত্থানের সরকার। এটা একটা সেনা সমর্থিত সরকার, 1-11 সরকারের মতো সরকার নয়। এখন তো প্রশ্ন উঠতেই পারে যে যখন অভ্যুত্থানের নেতারা আর কেউ নেই, যিনি কিনা প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন, সেই ডক্টর ইউনূস কি করে এই সরকারের বৈধতা ধরে রাখেন? তো সেসব প্রশ্ন নিশ্চয়ই প্রয়োজনে সুযোগে রাজনৈতিক বিভিন্ন মহল ওঠাবেন, সেসব হয়তো বা নির্বাচনের আগে পরে আমাদের দেখতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাহফুজ আলমের এই পদত্যাগ একরকমের 2024-এর ছাত্র নেতাদের যে বিরাট রাজনৈতিক একটা বিকাশ বলবো, নাকি বলবো যে এক বিরাট তারা এই একটা মানে এক উত্থান ঘটেছিল, নাটকীয় উত্থান। মানে ঘরে ঘরে সকলে আমরা আগস্টের পর এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলমকে চিনে ফেললাম, এবং 3 জন মন্ত্রী হয়ে গেলেন তারা। হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াতে থাকলেন, পদ পদায়ন, একে ধরো ওকে মারো, একে মামলা দাও, এ সব কিছু তারা নিয়ন্ত্রণ করতে থাকলেন। এই যে তরুণেরা, এই তরুণদের রাজনীতির একরকমের অবসান হতে যাচ্ছে কিনা সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। মানে নির্বাচন পর্যন্ত নিশ্চয়ই এনসিপির বিষয়ে মাঝে মাঝে পত্রিকায় খবরাখবর প্রকাশিত হবে, কিন্তু পত্র পত্রিকা সংবাদ মাধ্যমে যে পরিমাণ মনোযোগ এই মাহফুজ আলম, আসিফ মাহমুদেরা পেতেন সেটা যে অনেক কমে এসেছে, সে বিষয়ে নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া 15 মাসে ভয়াবহ সব বিষয়ে শিরোনাম হয়েছেন। তিনি প্রথম শিরোনামে এসেছেন যে তার এপিএস মোয়াজ্জেম, তিনি কয়েকশো কোটি টাকা বাগিয়ে নিয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস হিসাবে কে কোথায় ঠিকাদারি করবেন থেকে শুরু করে সকল মন্ত্রণালয়েরই প্রায় একরকমের উন্নয়ন কাজ থেকে শুরু করে পদ পদায়ন নাকি এই এপিএস মোয়াজ্জেম নিয়ন্ত্রণ করছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়ার হয়ে। তার এপিএস মোয়াজ্জেম কয়েকশো কোটি টাকা বানিয়ে ফেলেছে, এরপর তিনি তাকে সরিয়ে দিয়েছেন, এতে তিনি প্রথম খবর হলেন। এরপরে তো আসিফ মাহমুদ সজীব ভুইয়ার খবরের শেষ নাই। মানে তিনি বন্দুকের গুলি নিয়ে ধরা পড়লেন বিমানবন্দরে, কেউ বললেন একে 47 আছে তার কাছে, তারই গুলি পাওয়া গেছে। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে বসলেন যে হ্যাঁ তার কাছে তো অস্ত্র আছেই, কারণ তিনি পরিবার পরিজনের নিরাপত্তা রক্ষার জন্য বাড়িতে অস্ত্র রাখেন, এবং সেই অস্ত্রের কিছু গুলি ভুলক্রমে তিনি নিয়ে বিদেশ রওনা হয়েছিলেন। এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া
গুলশানে এক চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত বলে হাতে নাতে পুলিশ গিয়ে যাদেরকে ধরলো চাঁদাবাজি, দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে যাওয়ার পর তো সেই দলটির এক নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বলে বসলেন যে গভীর রাতে ওয়েস্টিনের সামনে আসিফ মাহমুদ সজীব ভুইয়া পরামর্শ দেওয়ার পরেই তারা চাঁদাবাজি করতে গিয়েছিলেন। আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তখন ব্যাখ্যা হিসেবে হাজির করলেন যে তিনি আসলে গুলশানে গিয়েছিলেন কারণ প্রায়ই তিনি রাতের খাবার খেতে অনেক রাত হয়ে যায়, বাসায় আর তখন তাকে খাবার দেওয়ার কেউ থাকে না, কাজেই তিনি হয় নীলা মার্কেট যান হাঁস খেতে আর না হলে ওয়েস্টিন, মানে ঢাকার সবচেয়ে বিলাসবহুল হোটেল ওয়েস্টিন, ৫ তারকা হোটেল ওয়েস্টিনের রেস্টুরেন্টে খেতে যান। এই কিনা মানে 2024-এর আগস্টেও ছাত্র থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এসব 25-26 বছরের বয়সী আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিয়মিত ওয়েস্টিনে খেতে যান, এই কথা তিনি সংবাদ মাধ্যমের সামনে বলে বসলেন। কাজেই কোটি টাকা যে বানিয়েছেন তারা, মানে কশো কোটি টাকা বানিয়েছেন সেটা বোঝা না গেলেও তাদের জীবনযাত্রায় যে পরিবর্তন, তাদের গাড়িতে যে পরিবর্তন, তাদের খাবারের জায়গা পছন্দে যে পরিবর্তন, তাতে এরা যে নানা রকম মানে শুধু যে দাপিয়ে বেরিয়েছেন মববাজি করেছেন তাই নয়, তারা যে টাকা বানিয়েছেন সে বিষয়ে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। কাজেই এসব মিলিয়ে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের প্রতি মানে তরুণ নেতা হিসেবে মানুষ যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান এবং সম্ভাবনা দেখে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল সেটা এক রকমের নস্যাৎ করে দিয়ে আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা কিন্তু তাদের পদত্যাগ করছেন। মাহফুজ আলমের কথা ধরুন, ডক্টর ইউনুস 2024-এর সেপ্টেম্বরে ক্লিন্টন ফাউন্ডেশনে নিয়ে গিয়ে বন্ধু ক্লিন্টনের সামনে পরিচয় করিয়ে দিলেন যে এই নাকি 2024 আগস্টের আন্দোলনের মাস্টার মাইন্ড। মানে এটাতে তো অনেকেই খুব খেপে গেলেন তো বটেই, কারণ ডক্টর ইউনুস আসলে মাহফুজকে মাস্টার মাইন্ড বলতে গিয়ে আসল যে মাস্টার মাইন্ড ছিলেন এই নেতাদেরকে যারা তৈরি করেছিলেন, জামায়াতের নেতৃবৃন্দ, মূলত ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দরা যারা ক্রমাগতভাবে তাদেরকে জনবল, কৌশল, এমনকি কে কখন কোন ভিডিও বার্তা দেবেন, কি কৌশলে আগাবেন, কোন দুদিন কর্মসূচি একটু ঠান্ডা থাকবে, কোন দুদিন কর্মসূচি বেশি থাকবে, এই সব কিছু বলে যারা কিনা তাদেরকে আন্দোলনের জন্য আগে প্রস্তুত করেছেন, তারপর আন্দোলনের সময় সামনে রেখেছেন এবং পেছন থেকে সব রসদ জুগিয়েছেন, তাদেরকে একরকম পিছনে ঠেলে দিতে ডক্টর ইউনুস মাহফুজকে মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়ে মাহফুজের বিপদ বাড়ালেন। এরপর মাহফুজ ক্রমাগতভাবে জামায়াতে ইসলামীকে নানা রকম খোঁচাখুচি করতে থাকলেন, তার ফেসবুক স্ট্যাটাস দিয়ে তৌহিদি জনতার বিরুদ্ধে স্ট্যাটাস দেন, এরপরেই সেটা মুছে ফেলেন কতক্ষণের মধ্যে, তারপর জামায়াতে ইসলামীকে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চাইতে বলেন, আবার ধমক খেয়ে সেই ক্ষমা চাওয়ার স্ট্যাটাসও তিনি নামিয়ে ফেলেন। এসব করতে করতে তার আসলে দাঁড়ানোর আর কোনো জায়গা নাই। এই দুজনেরই স্বপ্ন ছিল, যদিও বিএনপি জানুয়ারি মাস থেকে বলছিল যে এদেরকে পদত্যাগ করতে হবে, ফেব্রুয়ারি মাসে দল গঠনের পর নাহিদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে সরে দাঁড়ান এবং তিনি দলের দায়িত্ব নেন সম্পূর্ণত জাতীয় নাগরিক পার্টি গঠন করে। কিন্তু মাহফুজ এবং আসিফ মাহমুদ যে থাকেন, এই মাহফুজ আর আসিফ মাহমুদ দুজনেরই স্বপ্ন ছিল যে দল তাদেরকে বরাবর বলে আসছে যে নির্বাচনের আগে এদের পদত্যাগ করতে হবে, এরা থাকায় ইউনুস সরকারের নিরপেক্ষতা নষ্ট হচ্ছে, দুজনেরই স্বপ্ন ছিল যে তারা দুজনই বিএনপিতে জায়গা পাবেন, কারণ দুজনেরই পরিবার বিএনপি করে। লক্ষ্মীপুরে মাহফুজ আলমের বাবা শুধুমাত্র বিএনপি করেন তাই না, তার দলীয় পদ আছে। কুমিল্লায় আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা স্কুল শিক্ষক, তারাও বিএনপি ঘেঁষা পরিবার। তো ধারণা করা হয়েছিল লক্ষ্মীপুর থেকে মাহফুজ আলম আর কুমিল্লা থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিএনপির টিকেটে দাঁড়াবেন। মাহফুজ আলমের ভাই একরকমের ঘোষণাও দিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন মানে এত পানি গড়ানোর পর এই যে এই দুজনের পেছনে যেহেতু কোনো সমর্থন নাই, জনমানসে এদের প্রতি কোনো ভক্তি, শ্রদ্ধা, সম্মান, স্নেহ কিছু আর অবশিষ্ট নাই, আর এদের বিরুদ্ধে নানা রকম অপরাধ অপবাদের অভিযোগ, তো সেই অবস্থায় বিএনপি আসলে এনসিপির সঙ্গে যেমন জোটে যেতে রাজি হয় নাই এবং সেই জোটে যেতে রাজি না হওয়ার ফলেই এদেরও বিএনপির টিকেটে নির্বাচন করার যে সম্ভাবনা সেটা ক্রমাগত কমেছে। এবং তারপরেও প্রত্যাশা ছিল, মানে বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, তার প্রত্যাশা বিশেষভাবে ছিল যে তিনি ঢাকায় নির্বাচন করবেন এবং ঢাকায় তিনি বিএনপির টিকেটে নির্বাচন করবেন। তিনি হঠাৎই সংবাদ মাধ্যমকে বলে বসলেন যে এনসিপি থেকে নির্বাচন করতে হবে, এমন তো কোনো কথা নাই, কারণ তিনি অন্য কোনো দল থেকেও নির্বাচন করতে পারেন, আর তিনি যেহেতু জাতীয় নেতা হতে চান, জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চান, কাজে তিনি কুমিল্লা থেকে নির্বাচন করতে চান না, তিনি ঢাকা থেকে নির্বাচন করবেন। মানে এই ছাত্রদের কাছে আশা করা হয়েছিল নতুন দিনের রাজনীতি, কিন্তু তারা আসলে তার মানে মনে করেন নিজ এলাকায় রাজনীতি করলে জাতীয় পর্যায়ে রাজনীতি করা যায় না। এবং এই কথা বলতে বলতে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই মাসখানেক আগে গিয়ে ঢাকা 10 আসনে ভোটার হলেন এবং তখনই তিনি বললেন যে স্বতন্ত্র হলেও তিনি ঢাকা 10 আসন থেকেই নির্বাচন করবেন এবং আগামীতে তিনি ঢাকা 10-এই থাকতে চান। মাহফুজ আলম এমনকি মানে মঙ্গলবার রাত পর্যন্ত বেচারা নিশ্চিত করতে পারছিলেন না তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা, কারণ বিএনপি কিন্তু এখন শক্ত প্রার্থী দিয়ে দিয়েছে,
লক্ষ্মীপুরে। সেখানে তারা প্রার্থী দিয়েছে বিএনপি জোটের এলডিপি অলি আহমেদের যে দল, সেখানের এক নেতা শাহাদাত হোসেন সেলিম তাকে মনোনয়ন দিয়ে দিয়েছে। এলডিপির শাহাদাত হোসেন সেলিম দল ভেঙে বিএনপিতেই যোগ দিয়ে দিয়েছেন এই লক্ষ্মীপুরের আসনটি পাওয়ার জন্য। এখন ওই শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে এবং ওখানকার জামায়াত প্রার্থীর সঙ্গে দাঁড়িয়ে বা তাদের মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন মাহফুজ আলম, এটা ভাবার আসলে কোনো জায়গা নাই। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এখন শোনা যাচ্ছে বিএনপিও পাচ্ছেন না, এনসিপিতেও যেহেতু যেতে পারছেন না, তিনি হয়তো গণ অধিকার পরিষদ নুরুল হক নুরু ভিপি নুরুর দল থেকে নির্বাচনে দাঁড়াবেন, কারণ তিনি নাকি কিছুতেই এনসিপিতে যেতে রাজি হচ্ছেন না, তিনি আরেকটু গুরুত্বপূর্ণ কোনো দলে যেতে চান। গণ অধিকার পরিষদ থেকে দাঁড়ালেও যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া 10টা ভোট পাবেন বা ঢাকা 10 আসনের মতো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন থেকে ধানের শীষ দাঁড়িপাল্লাকে ঠেকিয়ে দিয়ে বিজয়ী হয়ে আসতে পারবেন, সেটা ভাববার মতো কোনো কারণ নাই। কারণ দেখেন, যতগুলো জরিপ হয়েছে, এমনকি আপনি আপনাকে দিয়ে বিবেচনা করেন, আপনার আশপাশ দিয়ে বিবেচনা করেন, কেউ কি শাপলাকলিতে ভোট দিতে চেয়েছে, কেউ কি গণ অধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দিতে চেয়েছে, এরা আসলে ভোট পাবেন কোথা থেকে? তার মানে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের এই সরকার থেকে পদত্যাগের মাধ্যমে আসলে 2024-এ যে ছাত্রনেতাদের উত্থান ঘটেছিল, সেই ছাত্রনেতাদের রাজনীতির এক রকমের অবসান হলো। মন থেকে যারা উঠে গেছেন তারা মিডিয়ায়ও থাকবেন না,